চাষি ভাই, যত দিন যাচ্ছে ততই চাষের খরচা বেড়ে চলেছে, অথচ আমরা আশানুরূপ পয়সা কামাতে পারছি না। দিন দিন খরচা বেড়েই চলেছে, সারের দাম বেড়ে চলেছে, বীজের দাম বাড়ছে, পানি হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে দিচ্ছে, আক্রমণ করে ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তার জন্য আমরা যখন ওষুধ মার্কেটে কিনতে যাচ্ছি, সেই ওষুধের দামও অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য খরচের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে চাষিদের এখান থেকে পয়সা কামানো খুব কঠিন কাজ হয়ে গেছে। তো সেই দিকে মাথায় রেখে আমাদের এই দিকে যেইভাবে আমাদের এখানে ফসলগুলো চাষ করা হচ্ছে, সেই কিছুটা আমি আপনাদেরকে তুলে ধরছি। এখানে হচ্ছে ওলের জমিতে ধনেপাতার চাষ করা হয়েছে, কেননা ওলের জমিতে এবারে যা ওলের বীজের দাম, সেই বীজের তুলনায় যদি আমরা শুধু ওলটাই চাষ করতাম তাহলে কিন্তু এখানে অনেকটাই খরচা না আসার মতোই হয়ে যাবে। কেননা এবারে বীজের যা দাম, প্রতি কুইন্টাল বীজ এখানে কিনতে হয়েছে 5200-5300 করে, অর্থাৎ 5000-এর উপরে। যেমন দেখা গেল যে রসুনের চাষের সময় রসুনে অনেকটাই ক্ষতি হয়েছে। রসুন যতটা দাম, বীজের যতটা দাম ছিল তার চাইতে মার্কেটে অনেক কম দামে বিক্রি করতে হয়েছে। এতে চাষি ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণে হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে ওলের ক্ষেত্রেও এরকম হতে পারে। সেই আশায় যে সময়টা পাওয়া যায়, যে ওলের গাছ বেরোনোর আগে যে সময়টা পাওয়া যায়, সেই সময় যদি আমরা কোনো একটা ফসল চাষ করে নিয়ে কিছুটা পয়সা নিতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে তাও আশা থাকে যে না, এখান থেকে কিছু পয়সা কামাতে যাবে। সেই হিসাবে আমাদের এইদিকে এখানে ওলের জমিতেই কী করা হয়েছে, ধনেপাতার চাষ করা হয়েছে। এই ধনেপাতার চাষের জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছি, ওলের বীজটা কীভাবে রোপণ করেছি, এর জন্য কতটা খরচা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি ইলিয়াস, আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস। এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা চ্যানেলে প্রথম এলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাদের মতামত আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন। চাষি ভাই, দেখুন, খরচা যেহেতু বাড়ছে সেহেতু আমাদেরকে বিকল্প পদ্ধতি বাড়তে করতেই হবে। বিকল্প পদ্ধতি যদি আমরা বের করতে না পারি, খরচা যদি না কমাতে পারি, তাহলে চাষ থেকে আমাদের পয়সা আসবে না, সবসময় লসের দিকেই আমাদেরকে যেতে হবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সবসময়ের জন্যে একটা না একটা কিছু নতুন তৈরি করতেই হবে, নতুন কিছু ভাবনা নিয়ে আসতেই হবে। সেই ভাবনায় নিয়ে এসে এখানে আমাদের চাষি ভাইরা কী করছে দেখুন, ওলের পাশাপাশি আমাদের এদিকে ধনেপাতার চাষ করা হচ্ছে। ধনেপাতার চাষটা করলে কি হয়, কিছুটা পয়সা, এখন মার্কেটে ধনেপাতার চাহিদা ভালো হবে। গরম যতটা বাড়বে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেটে ধনেপাতার চাহিদাটাও বাড়বে। যেহেতু অন্যান্য সাইডে কি হয়, গরম বাড়ার সঙ্গে সঙ্গে ধনেপাতার চাষটা আর হয় না, আমাদের এইদিকেও সেরকমভাবে হয় না। যদি কেউ ভালোভাবে চাষটা করে নিতে পারে তো এই সময় ভালো বাজিমাত করা যায়। সেই রকম পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে কিন্তু চাষ করতে হবে। সেই পদ্ধতিগুলো যদি আপনি সঠিক না জানেন, ধনেপাতার চাষ করতে যেয়ে 10-15 হাজার টাকা যেটা খরচা করবেন, সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এই সময় কোন কোন সাবধানতা বজায় রাখবেন, কিভাবে জমিতে রোপণ করবেন, সেই বিষয় নিয়ে বলবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদেরকে। সম্পূর্ণ দেখতে থাকুন, দেখবেন আপনারা এখান থেকে কিছুটা পয়সা কামাতে পারবেন। ওলের যে খরচাটা হচ্ছে অন্তত পরিমাণে অর্ধেক পয়সা আপনারা এখান থেকে কামাতে পারবেন। আমার পাশে যে জমিটা দেখছেন, সেই জমিটায় ধনে পাতাগুলো দেখতে পাচ্ছেন, ধনে পাতাগুলো কত সুন্দর হয়ে বেরিয়ে এসছে। তো এই জমিটায় কীভাবে ধনে বীজগুলো বোনা হয়েছিল সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাই, তারপরে আমি আসছি এর পরিচর্যা আপনারা কি করবেন। দেখুন, ভিডিওটায় দেখুন, পিলি করে ধনে বীজগুলো জমিতে বোনা হয়েছে, ধনে পাতাগুলো বেরিয়ে এসেছে, ধনে গাছগুলো বেরিয়ে এসেছে। চাষি ভাই, এখানে জমিটা দেখুন, প্রত্যেকটা পিলিতে আপনারা ধনে গাছ দেখতে পাচ্ছেন। ধনে গাছগুলো ভালোভাবে বেরিয়ে উঠছে, এগুলো পাতা হিসাবে মার্কেটে বিক্রি করা হবে। তো কিভাবে বোনা হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলবো। আপনাদেরকে মার্কেটে নিয়ে গেলে এখন কতটা দাম পাওয়া যাবে সেটাও আমি এই ভিডিওতে জানাবো। আস্তে আস্তে দামের পরিমাণটা কেমন বাড়তে পারে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে দেখিয়ে নিয়ে আপনাদেরকে কেমনভাবে বোনা হয়েছে। আর একটা ভিডিও আমি আপনাদেরকে সাইডে দেখাচ্ছি, দেখুন, এটাই কোনো ধনে পাতা নেই, তাহলে বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন, এই জমিটাই বোঝা যাচ্ছে যে ওল রোপণ করা হয়েছে। তা এরকমভাবে আমাদের এদিকে ওলগুলা রোপণ করা হয়। এই যে পিলি করে এক একটা পিলিতে যে পর্যন্ত রয়েছে, দেখা যাচ্ছে যে 3টে 4টে 5টা করে রেখে একটা করে ড্রেন করে দেওয়া হয়েছে, তারপরে আবার করা হয়েছে, এইভাবে করা হয়েছে। এতে কি সুবিধা, এতে জল দেওয়ার সুবিধা। আর পরবর্তীতে যদি আমরা ধনেপাতার চাষ করি, ধনেপাতার চাষের জন্যও এটা খুব সুন্দর সুবিধা হয়। এর আগের ভিডিওতে যখন আমি প্রথম ভিডিওটা ছেড়েছিলাম আপনাদের ওল রোপণের, সেখানে আমি ডিটেলসে বলেছিলাম যে কী কারণে এরকম পিলি করা হচ্ছে, কিভাবে আমরা এতে ধনেপাতার চাষ করব সেটা। আজকে আমি এই ভিডিওটায় দেখাচ্ছি ধনেপাতার চাষের জন্য ধনেপাতাগুলো কেমন হয়েছে। যে আজকে দেখুন কত সুন্দর লাগছে, বেড করে সিস্টেম করে করা হয়েছে। ধনেপাতার চাষ যদি আমরা বেড সিস্টেম হিসাবে করি খুব ভালো হয়, সেজন্য এখানে ধনেপাতার চাষ এইরকম বেড
সিস্টেম হিসাবে করা হয়েছে। আর গরমের সময় যেহেতু আমরা এই ধনেপাতাটা চাষ করছি, যদি বেড সিস্টেম করে না চাষ করি তাহলে কিন্তু অনেকটা লোকসানে ভুগবো, কেননা স্প্রিংলার কিংবা ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সেচ দেওয়া হয় না, ঢালাইভাবে যেভাবে আমরা জমিতে সেচ দিই সেইভাবে সেচ দেওয়া হয়। যার ফলে কি হয়, এই বেড সিস্টেম থাকলে বেডের যে দুই সাইডে জলটা জমে থাকে আস্তে আস্তে চুষে নিতে পারে। আপনাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে বলি যে এই ধনেপাতার বীজগুলো কীভাবে জমিতে রোপণ করা হয়েছিল এবং কেনই বা এরকম পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। দেখুন, এখানে যে বীজগুলো ছিটানো হয়েছে, যেহেতু গরমের সময়, এই সময় কিন্তু বীজের পরিমাণটা আমাদেরকে একটু বেশি পরিমাণে দিতে হবে। বিঘা প্রতি শীতের সময় হলে আমরা বীজ যদি 2 থেকে 3 কেজি দিই তাহলে হয়ে যায়, কিন্তু গরমের ক্ষেত্রে কি হবে, গরমের ক্ষেত্রে এই বীজটা আপনাদেরকে বিঘা প্রতি অন্তত 10 থেকে 12 কেজি দিতে হবে। এখানে ধনেপাতা বীজগুলো ফেলা হয়েছে, এটা জমিটা প্রায় 10 থেকে 12 কাঠা মতো, এখানে প্রায় 6 থেকে 7 কেজি মতো বীজ এখানে ছিটানো হয়েছে। 6 থেকে 7 কেজি বীজ ছিটানোর পরে বীজগুলোকে প্রত্যেকটা ওলের যে বেডগুলো দেখছেন বেডের উপরে ছিটিয়ে দিয়ে উপর থেকে মাটি হালকা হালকা করে মাটি দেওয়া হয়েছে। এই সময় সার কি ব্যবহার করা হয়েছে, সার কোনো রকম ব্যবহার করা হয়নি। ওলের জমিতে আমরা যে পরিমাণ সার ব্যবহার করেছিলাম সেই সারটাই আছে। পরবর্তীতে এতে আমাদেরকে সার ব্যবহার করতে হবে। পরবর্তীতে যদি অল্প পরিমাণ সার না ব্যবহার করি তাহলে কিন্তু জমিটায় কি হবে, গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না, গাছগুলো পাতাগুলো সবুজ এবং সুন্দর হবে না, গঠনটা ভালো হবে না, যার ফলে আমরা মার্কেটে নিয়ে গেলে এর চাহিদাটা ভালো দেখতে পাবো না এবং দামটাও সঠিক পাবো না। সেই দিকে লক্ষ্য রেখে এখন এই জমিতে আমাদেরকে ইউরিয়া দিতে হবে। ইউরিয়া যদি আমরা বেশি পরিমাণে দিই তাহলে অতিরিক্ত রোদের কারণে গলে যাবে। তার জন্য আমাদেরকে ইউরিয়াটা কিভাবে দিতে হবে, ইউরিয়াটা আমরা জলের দ্রবণীয় যে সমস্ত এনপিকে 19-19-19 20-20-20 পাওয়া যায় সেগুলো আমাদেরকে এখানে স্প্রে করতে হবে। সেগুলো আমরা কতটা পরিমাণ নেব, প্রতি লিটার জলে আমাদেরকে 2 থেকে 3 গ্রাম নিয়ে প্রত্যেক ড্রামে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে স্প্রে করতে হবে। এতে পোকামাকড়ে সেরকম আক্রমণ করে না, তবে একটা সমস্যা হচ্ছে কি, এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক হয়, অর্থাৎ ছোট অবস্থায় দেখা যায় যে গাছগুলোকে খুব নষ্ট করে দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে জমিটাকে পরিষ্কার রাখতে হবে। আপনাকে নিড়ানি দিয়ে ভালো করে যদি জমিটা পরিষ্কার না রাখেন তাও কিন্তু এই পাতাটা আপনারা পাবেন না। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে জমিটাকেও ভালো করে নিড়ানি দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। প্লাস হচ্ছে আপনাদেরকে ওই যে এনপিকে 19-19-19 ব্যবহার করতে হবে। আর ফাঙ্গাল অ্যাটাকের কারণে ফাঙ্গাল রোখার জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কী ফাঙ্গিসাইড এখানে স্প্রে করলে আমরা খুব ভালো ধনেপাতা পাবো সে বিষয়ে আমি এক্ষুনি আপনাকে বলছি। সর্বপ্রথমে যে রোগটা দেখা যায় ছোট অবস্থায় সেটা হচ্ছে যে আমাদের গোড়াটাকে পচে পড়ে যায়, গোড়া পচা রোগ বলি। এই রোগটা যদি দেখা যায় তাহলে কী হয়, কয়েকদিনের মধ্যে সমস্ত জমিটাই খালি হয়ে যেতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে এই সময় একটা স্প্রে নিতে হবে, সেটা হচ্ছে যে খুব ভালো মানের ফাঙ্গিসাইড আপনাদেরকে একটা স্প্রে করতে হবে। এখানে বিএসএফ কোম্পানি ক্যাব্রিয়েটপ আপনারা 2 গ্রাম প্রতি লিটার জলে হিসাবে করে যদি স্প্রে করেন দেখবেন এই যে গোড়া পচা অবস্থাটা সেটা সারিয়ে তুলতে পেরেছেন। এই সময় যদি আপনারা একটু গাফিলতি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ জমিটাই নষ্ট হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই আপনারা স্প্রেটা নেবেন। এর পরবর্তীতে যখন পাতাগুলো বড় হয়, বড় হওয়ার পরে দেখা যায় যে পাতাগুলো আবার ছোট ছোট ছোপ হয়ে পচে যাচ্ছে, লেড ব্লাইট লেগেছে। লেড ব্লাইট লেগে যদি আপনার জমিটা যদি সম্পূর্ণ ধসা লেগে যায় তাহলে কি হবে, সম্পূর্ণ জমির ফসলটাই নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ জমির ফসলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা যে আশা করে জমিতে ধনেপাতাটা রোপণ করছিলেন এতে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, লসের পরিমাণটা বেড়ে যাবে হয়ে যায়। এছাড়া ডাউনি মিলিডিতে আক্রমণ করতে পারে। সেই রকম যদি আমরা এই সময়ে ডাউনি মিলিডি কিংবা লেড ব্লাইট এবং ওয়েদার যেহেতু গরম আসছে, গরমের ওয়েদারের ফলে পাতাগুলো যদি শুকিয়ে যায়, এর অ্যাটাকগুলো দেখতে পান, তাহলে এই সময় আমাদেরকে সবচাইতে ভালো কাজ করে থাকে যে ওষুধটা সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ অ্যাজেস্ট্রোবিন প্লাস ডেপিকোনাজল। এই ওষুধটা আপনারা 1 ml প্রতি লিটার জলে নিয়ে স্প্রে করবেন। আমাদেরকে এই সময় স্প্রে পরিমাণটা একটু ঘন ঘন করতে হবে। আপনারা 5 থেকে 7 দিন অন্তর অন্তর এই পাতাতে স্প্রে করবেন, যতদিন না পাতাটা মোটামুটি তোলার মতো হচ্ছে। তোলার মতো যখন হবে তখন আমাদেরকে স্প্রে পরিমাণটা কমাতে হবে। তখন আমরা অল্প পরিমাণে স্প্রে করে পাতাটাকে যত তাড়াতাড়ি পারি হারভেস্ট করে নিয়ে মার্কেটে বিক্রি করতে পারবো। আর ওলের জমিতে লাগানোর সুবিধা হচ্ছে যে যখন রোদের পরিমাণটা বেশি হবে, অর্থাৎ 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা যখন হবে সেই সময় কিন্তু আমাদের ওল গাছগুলো বেরিয়ে যাবে। এই ওল গাছগুলো এই ধনেপাতাটাকে ছায়া প্রদান করবে, যার ফলে আমরা গ্রিন নেটে যেভাবে ধনেপাতা চাষ করি সেই রকমই অনেকটাই কাজ করে থাকবে এই ওলের গাছগুলো। যার জন্য আমরা যদি ওলের জমিতে ধনেপাতা চাষ করি সেই সময় ক্ষতির পরিমাণটা কম হয় এবং পাতাগুলো আমরা মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি। পাতাগুলো ফোরানোর পরে দেখা যাবে জমিটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে।
আর ওলের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে যে এই সময় আমাদের আগাছা যেগুলো জন্মায় সেই আগাছাগুলো জন্মাতে পারবে না এই ধনেপাতা থাকার জন্যে, যার ফলে কী হবে আমরা ওলের জমিতে অনেকটা সুবিধা পাবো, আবার এই পাতাগুলো মার্কেটে বিক্রি করে অনেকটা পয়সা কামাতে পারবো। মার্কেটে যত গরম বাড়ছে তত এই পাতার দাম বাড়ছে। কিছুদিন আগে এই পাতার দাম ছিল 15 থেকে 20 টাকা, এখন হচ্ছে মার্কেটে এর দাম হয়ে গিয়েছে প্রায় 40 থেকে 45 টাকা। এই করতে করতে প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত যায়। সেই হিসাবে যদি আপনারা এই ধনেপাতাটা যদি ওলের সাথে চাষ করতে পারেন তো খুব ভালো পয়সা কামানো যায়। এই সময় ফলনটা একটু কম হলেও এই 1 বিঘা জমি থেকে আপনারা অন্তত 2 থেকে 2.5 কুইন্টাল মতো ধনে তুলতে পারবেন। শীতের সময় হলে এটা 10 থেকে 12 কুইন্টাল হয়ে যায়, কিন্তু এই গরমের সময় অর্ধেক পরিমাণ যদি আপনি মার্কেটে নিয়ে যান তাহলেও কিন্তু ভালো পয়সা কামাতে পারবেন। শীতের সময় কি হয়, শীতের থেকে 12 কুইন্টাল ধনে আপনি নিয়ে গেলে যে পরিমাণ পয়সা কামাতে পারেন এখানে 1 কুইন্টাল ধনে তুললে সেই পরিমাণ পয়সা কামাতে পারবেন, কেননা এই সময় অনেকটা দাম বাড়তি পাওয়া যায়। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এরকমভাবে ধনেপাতার চাষটা করুন, দেখবেন আপনাদের ওলের খরচ অনেকটা কমে উঠে যাবে। প্লাস আমাদের যে খরচা বাড়ছে চাষের, সেই চাষের খরচাটা যদি আমরা এরকম বুদ্ধি করে মাঝে মাঝে যদি আমরা কিছু ফসল চাষ করতে পারি তা থেকে যে লসের পরিমাণটা হচ্ছে আপনার সেই লসটা থেকে আপনারা বাঁচতে পারবেন। ওলের আশাটা ছেড়ে দিয়ে যদি আপনারা ধনেপাতাটা চাষ করেন, ধনেপাতায় যে পয়সাটা আসছে সেটা আপনার বাড়তি হয়ে যাবে এবং ওলের যে পরিমাণ খরচা হচ্ছে সেই খরচাটাও আপনার অনেকটা উঠে আসবে এতে। এর ফলে আপনি কী হবেন, পরবর্তীতে ওলের দাম যদি কমও হয় যে পরিমাণ লসের সম্ভাবনা ছিল সেই লসটা থেকে আপনি বেঁচে যাবেন। সেইভাবে আপনারা হিসাব করে একটার পর একটা ফসল চাষ করুন, না হলে কিন্তু এখন যে পরিস্থিতি, মার্কেটের যে পরিস্থিতি এবং ওয়েদারের যা পরিস্থিতি তাতে চাষাবাদ করে টিকে থাকা খুব মুশকিল। কিন্তু চাষিকে এই মাটির সঙ্গেই থাকতে হবে, মাটির সঙ্গেই বন্ধুত্ব করে মাটি থেকেই আমাদেরকে আবার পয়সা তুলতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চাষ করতে হবে, কারণ চাষাবাদই আমাদের হচ্ছে মেন পেশা। ভারতবর্ষে প্রায় 70% মানুষই হচ্ছে কৃষিজীবী মানুষ, আমরা কৃষির ওপরেই নির্ভর করি। সেই চাষটা আমাদেরকে করতে হবে, একটার পর একটা বুদ্ধি খাটিয়ে চাষটা করতে হবে, পয়সা যাতে বেশি পরিমাণ লসে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে আমাদেরকে এই চাষটা করতে হবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।